2016 সালে মুক্তি পায় ওয়ারক্রাফট নামের একটি মুভি, যা একটি গেমের উপর ভিত্তি করে তৈরি। এটি কোনো বড় আন্তর্জাতিক পুরস্কার না পেলেও বিশ্বজুড়ে অ্যাজেরোথের জগতে আলোড়ন সৃষ্টি করে এবং এখন পর্যন্ত গেম ভিত্তিক মুভিগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ আয়কারী হিসেবে পরিচিত। অগণিত গেমারদের জন্য এটি শুধু একটি মুভি নয়, বরং তারুণ্য ও আবেগের এক স্মৃতিস্তম্ভ। আজ আমি আপনাদের ওয়ারক্রাফটের জগতে ফিরিয়ে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে সেই ইতিহাস পর্দায় তুলে ধরা হয়েছে। গল্পের শুরু ড্রেনর গ্রহে, যা ছিল শক্তিশালী অর্কদের বাসস্থান, কিন্তু গ্রহের সম্পদ শেষ হয়ে যাওয়ায় এবং তাদের বাড়ি ভেঙে পড়ায় সেটি আর বসবাসের উপযুক্ত ছিল না। তাই বেঁচে থাকার জন্য ফ্রস্ট উলফ গোষ্ঠীর প্রধান ডুরোটানেরকে শক্তিশালী ওয়ারলক গুলডানের উপর বিশ্বাস করতে হয় এবং একটি অভিযান চুক্তিতে স্বাক্ষর করতে হয়। বেশ কয়েকটি অর্ক গোষ্ঠীর সেনারা একত্রিত হয়। গুলডান তার হাত তুলে কালো জাদু প্রয়োগ করে। শত শত ড্রেইনই তাদের জীবনশক্তি হারিয়ে ফেলে এবং পোর্টালের জ্বালানিতে পরিণত হয়। সবুজ শক্তি ঘুরতে থাকে এবং নতুন বিশ্বের দরজা ধীরে ধীরে খুলতে থাকে। প্রথম সারির অর্করা চিৎকার করে পোর্টালে ঢুকে পড়ে। অগ্রিম, ডুম হ্যামার, ব্ল্যাক হ্যান্ড, ডোরোটান এবং অন্যান্য নেতারা প্রথমে প্রবেশ করে। কিন্তু শূন্যস্থান পার হওয়ার সময় ডোরোটান গোপনে তার গর্ভবতী স্ত্রী ড্রকাকে টাইম টানেলে নিয়ে আসে। শূন্যস্থানে ড্রকার প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং মনে হচ্ছিল তার সন্তান জন্ম হতে চলেছে। ডোরোটান আতঙ্কিত হয়ে পড়ে। আলোর ঝলকানিতে ডোরোটান জোর করে তার স্ত্রীকে অ্যাজেরোথে নিয়ে আসে। তারা নতুন বিশ্বের মাটিতে পা রাখে। ডেপুটি কমান্ডার ব্ল্যাক হ্যান্ড ডোরোটান কেটের স্ত্রীকে গোপনে ব্যারাকে আনার জন্য অভিযুক্ত করে, কিন্তু গোল্ডান মনে করে এটি একটি ভালো লক্ষণ হতে পারে। গোল্ডান নিজে ড্রকার সন্তান প্রসব করায়। ড্রকার চিৎকারের সঙ্গে সঙ্গে অর্করা এক নতুন জীবনকে স্বাগত জানায়, কিন্তু নবজাতক অর্কটি সুস্থ ছিল না। তাই গোল্ডান ফেল শক্তি ব্যবহার করে সামনের একটি শিকা হরিণের জীবন শুষে নিয়ে অর্ক শিশুর শরীরে স্থানান্তর করে। নতুন জীবনের জন্ম গোষ্ঠীর মনোবল বাড়িয়ে গায় এবং ওয়ারক্রাফটের গল্পটি এখান থেকেই শুরু হয়। একই সময়ে বেইজিংয়ের মানুষ আয়রন ফোর্জ গেলি করে। মানবজাতির কমান্ডার লোথারকে রাজা বামন রাজার সঙ্গে প্রতিরোধের উপায় আলোচনা করার জন্য এখানে পাঠান। বামন তার সদিচ্ছা প্রকাশের জন্য একটি নতুন ধরনের মাস্কেট উপহার দেয়, কিন্তু সামনের সারি থেকে একটি জরুরি খবর আসায় তা বাধাগ্রস্ত হয়। একটি মানব সেনাবাহিনী আক্রমণের শিকার হয় এবং সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। লোথার বুঝতে পারে পরিস্থিতি গুরুতর এবং সঙ্গে সঙ্গে স্টর্ম উইন্ড সিটিতে ফিরে আসে। লাশের স্তূপের মধ্যে তরুণ জাদু শিক্ষানবিশ খাদগার প্রথম কিছু অস্বাভাবিক লক্ষ্য করে। সে সাধারণ কেউ ছিল না, বরং ডালারান দ্বারা প্রশিক্ষিত ভায়োলেট আই ছিল। কিন্তু সে মাঝপথে চুক্তি ত্যাগ করে নিজে অনুশীলন করার সিদ্ধান্ত নেয়। সে লাশের মধ্যে ফেল শক্তির ভয়াবহ চিহ্ন খুঁজে পায়, কিন্তু কোন ধরনের মনস্টার এটি করেছে তা সে বুঝতে পারেনি। তাই সত্য অনুসন্ধানের জন্য লোথার খাদগারকে রাজা লেনের কাছে নিয়ে যায় এবং অভিভাবককে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়। কিন্তু মেডিভি বহু বছর ধরে অদৃশ্য ছিল এবং তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এ সময় শহরের বাইরের জঙ্গলে হঠাৎ আলোড়ন সৃষ্টি হয় এবং আগুন আকাশে ছড়িয়ে পড়ে। যুদ্ধ দরজায় এসে খুঁজছিল এবং পরিস্থিতি ছিল গুরুতর। রাজা সঙ্গে সঙ্গে তাদের কারাজানের যাওয়ার নির্দেশ দেন এবং অভিভাবককে বেরিয়ে আসতে বলেন। লোথার এবং খাদগার রাজকীয় গ্রিফানে চড়ে রওনা হয়। 3 দিনের পথ তারা একদিনে শেষ করে। মেডিফে যেন আগে থেকেই পূর্বাভাস ছিল এবং সে বাটলারকে বাড়ির বাইরে অপেক্ষা করতে বলে। শীঘ্রই লোথার মেডিফকে একটি পাথরের মূর্তি খোদাই করতে দেখে। মেডিফকে পরিস্থিতি ব্যাখ্যা করার পর লোথার রাজার টোকেনটি দেখায়। মেডিফ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে রাজি হয়। অন্যদিকে লাইব্রেরিতে খাদগার তার হাতের পাথরের উপর ভিত্তি করে ঘটনাক্রমে একটি রহস্যময় জাদুর বই খুঁজে পায়। সে বইটি পরীক্ষা করার আগেই মেডিভ জাদু দিয়ে তাকে দেয়ালে চেপে ধরে। সে এই তরুণ জাদু শিক্ষানবিশের উপর খুব রেগেছিল, কারণ সে তার শপথ ভঙ্গ করেছিল। এসবের পর 3 জন সঙ্গে সঙ্গে স্টর্মউইন্ড সিটিতে ফিরে আসে। রাজা এটি দেখে খুব খুশি হন এবং পরিস্থিতির তদন্ত শুরু করেন। শত্রুর ফেলে যাওয়া ফেল শক্তির চিহ্ন দেখে সবাই ঘটনাস্থলে তদন্তের জন্য যায়। জঙ্গলটি ধ্বংসযজ্ঞে পূর্ণ ছিল এবং বাতাসে মৃত্যুর গন্ধ ছিল। ফেল শক্তির চিহ্ন তখনও গাছে লেগেছিল। হঠাৎ একটি কালো ছায়া গাছ থেকে লাফিয়ে পড়ে। ব্ল্যাক হ্যান্ড অর্কদের নিয়ে একটি অতর্কিত হামলা চালায়। তার আদেশে অনেক অর্ক পাশ থেকে বেরিয়ে আসতে শুরু করে। শক্তিশালী অর্কদের আক্রমণের মুখে মানব সৈন্যরা কোনো প্রতিরোধ করতে পারেনি। শত্রু ছিল অনেক এবং আমাদের সংখ্যা ছিল কম এবং যুদ্ধটি ছিল ভয়াবহ। শুধুমাত্র লোথার শত্রুর বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ করতে পেরেছিল। ব্যাপক হতাহতের ঘটনা দেখে মেডিভ একটি জাদু মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। শক্তি সঞ্চিত হলে একটি শক্তিশালী মন্ত্র লাপদ্ধ হয় এবং জাদু বিদ্যুৎ একটি জালে পরিণত হয়, যার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক অর্ককে গ্রাস করে। এই শক্তি গুলডানের ফেল শক্তির মতোই ছিল। শেষে বিপুল সংখ্যক অর্কের কেবল একটি খালি খোলস অবশিষ্ট থাকে। ব্ল্যাক হ্যান্ড ফেল শক্তির ভয়াবহতা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বেঁচে থাকা অর্কদের নিয়ে পালিয়ে যায় এবং মেডিভ
মন্ত্র প্রয়োগ করার পর আরও অসুস্থ হয়ে পড়ে। খাদগারও লক্ষ্য করে যে তার জাদু উৎস অস্বাভাবিক, কিন্তু বিস্তারিত জিজ্ঞাসা করার আগেই মেডিভ আরেকটি মন্ত্র প্রয়োগ করে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় এবং কারাজানে ফিরে আসে। এই যুদ্ধের পর লোথার সিদ্ধান্ত নেয় যে শত্রুর বিস্তারিত জানতে তাকে একটি অর্ককে জীবিত ধরতে হবে। তারপর লোথার একদল সৈন্য নিয়ে ঘন জঙ্গলে প্রবেশ করে। পিছু ধাওয়ার সময় লোথার একটি একাকী অর্কের মুখোমুখি হয়। তার যুদ্ধ ঘোড়া ব্যবহার করে সে অর্কটিকে এক লাথি মেরে ফেলে দেয় এবং দ্রুত এগিয়ে গিয়ে এক ঘুষিতে অর্কটিকে ভূপাতিত করে। লোথার সফলভাবে একটি অর্ককে বন্দী করে। একই সময়ে আরেকটি একাকী অর্ক গারোনা পালানোর সময় খাদগারের মুখোমুখি হয়। খাদগার জাদু ব্যবহার করে তাকে সঙ্গে সঙ্গে একটি গাছে চেপে ধরে। অর্ধ অর্ক গারোনা অপ্রত্যাশিতভাবে বন্দী হয়। গারোনা একাধিক ভাষা জানত এবং একসময় গুলডানের অনুনাদক ছিল। সে একসময় গোষ্ঠীর দ্বারা পরিত্যক্তও হয়েছিল। তাকে নিয়ে যাওয়ার সময় সে অনর্গল মানুষের ভাষায় কথা বলে, যা মানব জেনারেলদের বুঝতে সাহায্য করে যে সে হয়তো গুরুত্বপূর্ণ। শীঘ্রই তারা স্ট্রংউইন্ড সিটিতে ফিরে আসে। রাজা নিজে গারোনাকে জিজ্ঞাসাবাদ করেন। সে এই বিশ্ব সম্পর্কে খুব কৌতূহলী ছিল। রাজা ছাদের মানচিত্রের দিকে নির্দেশ করে গারোনাকে জিজ্ঞাসা করেন সে কোথা থেকে এসেছে। তার কাছ থেকে তারা জানতে পারে যে অর্করা অন্য একটি বিশ্ব থেকে এসেছে এবং গুলডানের খোলা একটি পোর্টালের মাধ্যমে অ্যাজেরথে এসেছে। সে মানুষের বন্দীদের কাছ থেকে ভাষা শিখেছিল। রাজা তাকে প্রতিশ্রুতি দেন যে যদি সে মানব সেনাবাহিনীকে অর্থের আস্তানা খুঁজে পেতে সাহায্য করে তবে তাকে অ্যাজেরথে স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু গারোনা রাজার কথাই বিশ্বাস করেনি। যদিও সে একজন বন্দী ছিল, রানী কারাগারে এসে তার ভালোভাবে যত্ন নেওয়ার পরেই গারোনা উষ্ণতা অনুভব করে। এ সময় অন্যদিকে ব্ল্যাকহ্যান্ড এবং ডুরোটান গোষ্ঠীতে ফিরে যায়। গুলডান তাদের তিরস্কার করে এবং ব্ল্যাকহ্যান্ডকে শাস্তি দেয়। তাকে সবুজ আগুনে হাত রাখতে বলে এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে বলে। ডুরোটান এই পদ্ধতিতে খুব অসন্তুষ্ট ছিল, তাই সে এই প্রহসন বন্ধ করার জন্য সরাসরি তার হাত কেটে ফেলে। ডুরোটান আশা করেনি যে পরিস্থিতি এমন হবে। তারা কেবল অন্য কোথাও বসবাসের জন্য একটি জায়গা খুঁজছিল, কিন্তু তারা আশা করেনি যে গুলডান ফেল শক্তি ব্যবহার করে নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করবে। অন্ধকারে ডুরোটান জানত যে সে গুলডানকে অসন্তুষ্ট করেছে এবং ভবিষ্যতে তার প্রতিশোধের শিকার হতে পারে। কিন্তু সে গুলডানের ফেল শক্তির অপব্যবহার দেখেছিল। সে জানত যে যদি সে চুপ থাকে তবে পুরো অর্ক জাতি ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই পরের দিন সকালে ডুরোটান তার ভাই অরগ্রিম ডুমহ্যামারকে খুঁজে পায়। তার নিজের হয়ে যাওয়া জমির দিকে তাকিয়ে সে খুশি হলেও বুঝতে পারে যে এটি তার মূল উদ্দেশ্যের পরিপন্থী। তার সঙ্গীদের ব্যক্তিত্বের ব্যাপক পরিবর্তন হয় এবং তারা নিষ্ঠুর ও নির্দয় হয়ে ওঠে, এমনকি নারী ও শিশুদেরও ছাড়েনি। এবং সে আরও দেখতে পায় যে যেখানেই গুলডান ফেল শক্তি ব্যবহার করত সেই জায়গা তার জীবনী শক্তি হারিয়ে ফেলত এবং একটি মৃত জায়গায় পরিণত হতো। তাই তাদের নতুন বাড়িতে একটি জায়গা পাওয়ার জন্য ডুরোটান এবং অরগ্রিম ডুমহ্যামার সিদ্ধান্ত নেয় যে তারা মানুষের সঙ্গে একত্রিত হয়ে গুলডানকে নির্মূল করবে এবং অর্কদের এই বিশ্বের স্বীকৃতি পেতে দেবে। একই সময় গারোনা লোথারের সেনাবাহিনীকে শত্রু শিবিরে নিয়ে যায়। তারা অর্কদের সমাবেশের জায়গায় লুকিয়ে প্রবেশ করে এবং দেখে যে হাজার হাজার মানব বেসামরিক লোক বন্দী পশুর মতো পোর্টালের সামনে বলিদানের জন্য অপেক্ষা করছে। গারোনা নিচু স্বরে বলে যে 2 দিন পরে গুলডান আবার পোর্টাল খুলবে এবং ড্রেনরের বাকি সমস্ত অর্ক সৈন্যদের স্থানান্তরিত করবে। এটি শোনার পর লোথারের অভিব্যক্তি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় এবং সে সঙ্গে সঙ্গে রাজাকে জানাতে স্টর্মউইন্ড সিটিতে ফিরে যেতে চায়। অপ্রত্যাশিতভাবে তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ডুরোটানও উপস্থিত হয়। সে সফলভাবে গারোনার সঙ্গে যোগাযোগ করে এবং মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করার প্রস্তাব দেয়। গারোনা সঙ্গে সঙ্গে রাজাকে এই খবর জানায়। আলোচনার পর রাজা অবশেষে বৈঠকে অনুরোধে সম্মত হন এবং ব্ল্যাকরক পর্বতে গোপনে দেখা করার সিদ্ধান্ত নেন। মানব পক্ষে মিডিভ ব্যক্তিগতভাবে জাদু সহায়তার জন্য উপরে উঠে যায়। অর্ক পক্ষে ডুরোটানও কোনো পরিবর্তন রোধ করার জন্য অরগ্রিম ডুমহ্যামারকে আগে থেকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে। গারোনার অনুবাদের অধীনে বৈঠকটি মসৃণভাবে এগিয়ে যায় এবং দ্রুত একটি চুক্তি হয়। কিন্তু যখন তারা গুলডানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ করার শপথ নিতে যাচ্ছিল তখন যুদ্ধক্ষেত্র হঠাৎ বদলে যায়। অপ্রত্যাশিতভাবে গুলডান আগে থেকেই খবর পেয়েছিল এবং উপত্যকার চারপাশে একটি অতর্কিত হামলা স্থাপন করেছিল। অতর্কিত সৈন্যরা ঝাঁকে ঝাঁকে এসে সঙ্গে সঙ্গে গঠন ব্যাহত করে। যে বিশ্বাসটি মাত্র তৈরি হয়েছিল তা সঙ্গে সঙ্গে যুদ্ধের আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মানব সৈন্যদল সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে পিছু হটে এবং লোথার বাকি সৈন্যদের নিয়ে মরিয়া হয়ে বেরিয়ে আসে। এ সময় উপর থেকে একটি নেকড়ের গর্জন সবার দৃষ্টি আকর্ষণ করে। এটা স্পষ্ট ছিল যে বিশ্বাসঘাতকটি ছিল অরগ্রিম ডুমহ্যামার। সেই গুলডানকে খবর দিয়েছিল। অর্কদের আকার খুব বড় ছিল এবং মানুষ তাদের কোনোই প্রতিপক্ষ ছিল না। এটি দেখে লোথারের ছেলে রক্ষীদের তাদের প্রতিরক্ষামূলক গঠন পরিবর্তন করার এবং শত্রুর মোকাবিলা করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেয় এবং উপরের মেডিভ অবশেষে তার চূড়ান্ত পদক্ষেপের প্রস্তুতি শেষ করে।
শক্তিশালী শক্তি ধীরে ধীরে মুক্তি পায় এবং গিরিখাতে বিদ্যুৎ বিস্ফোরিত হয়, যা যুদ্ধক্ষেত্রকে 2 ভাগে বিভক্ত করে এবং একটি মাদু প্রাচীর দিয়ে শত্রুকে বিচ্ছিন্ন করে দেয়। রাজা সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে পিছু হাঁটার নির্দেশ দেন এবং লোথার পিছু হটতে থাকা সৈন্যদের রক্ষা করার জন্য পিছনে থাকে। কিন্তু যখন সে পিছনে তাকায় তখন সে দেখে যে তার ছেলে যুদ্ধক্ষেত্রের অন্য দিকে আটকা পড়েছে, যা অর্কদের পূর্ণ ছিল। লোথার গর্জন করে এবং বাধা অতিক্রম করার চেষ্টা করে, কিন্তু জাদু প্রতিক্রিয়ায় গুরুতরভাবে আহত হয়। এই সময় তার ছেলে বিচ্ছিন্ন এবং অর্কদের দ্বারা পরিবেষ্টিত ছিল। লুথার অর্কদের তার ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে চেয়েছিল, কিন্তু অর্কদের কোনো দয়া ছিল না। ইমং তার ছেলেকে হত্যা করল। যুদ্ধক্ষেত্রে রক্ত ছড়িয়ে পড়ে, যা তার হৃদয়ে ঘৃণা পুরোপুরি জাগিয়ে তোলে। অন্যদিকে পিছু হটার পথে তারা দেখে যে মেডিভ অতিরিক্ত জাদু ব্যবহারের কারণে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সবাই মেডিভকে কারাজানে ফিরিয়ে নিয়ে যায় এবং তাকে চিকিৎসার জন্য একটি জাদু মিশ্রণে রাখে, কিন্তু কিছুক্ষণ পরেই তার শরীরের ফেল শক্তি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। খাডগার বুঝতে পারে যে কিছু একটা ভুল হয়েছে এবং সঙ্গে সঙ্গে গ্রিফনে চড়ে জাদুর পবিত্র ভূমি ডালারানে উত্তর খুঁজতে যায়। মেডিভও এই সময় জেগে ওঠে। সে তার বাকি চেতনা ব্যবহার করে গারোনাকে টেলিপোর্ট করে ফিরিয়ে দেয়। একই সময় অর্ক শিবিরে ডুরোটানের বিশ্বাসঘাতকতা আবিষ্কৃত হয় এবং তাকে রাতারাতি গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং গুলডান ওপরে ওপরে অর্গ্রিম ডুমহ্যামারকে পুরস্কৃত করে, কিন্তু আসলে সুযোগটি কাজে লাগিয়ে বাঘকে পাহাড় থেকে দূরে সরিয়ে দেয় এবং ফ্রস্টউলফ গোষ্ঠীকে রক্তস্নান করানোর জন্য সৈন্য পাঠায়। অর্গ্রিম ডুমহ্যামার পরে এটি বুঝতে পারে এবং শিবিরে ফিরে আসে। পরিচিত গোষ্ঠীর সদস্যদের একে একে পড়তে দেখে সে অনুশোচনায় ভরে যায়। সে ডুরোটানকে উদ্ধার করার এবং তার অতীতের জন্য প্রায়শ্চিত্ত করার শপথ নেয়। ডুরোটানের স্ত্রী এবং সন্তানদের উদ্ধার করার পর সে খাঁচায় প্রবেশ করে এবং ডুরোটানকে উদ্ধার করে। ডুরোটান তার দেরিতে জাগরণের জন্য অর্গ্রিম ডুমহ্যামারকে দোষারোপ করেনি। 2 ভাই আবার হাত মেলায় এবং অর্কদের সবচেয়ে পবিত্র যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়। এ সময় খাডগার গ্রিফনে চড়ে ডালারানে পৌঁছায়। ডালারান ছিল একটি জাদুর রাজ্য এবং সেখানকার জাদুকররা খাডগারকে পছন্দ করত না, যার জাদুর শক্তি কম ছিল। খাডগার মেডিভের কাছ থেকে পাওয়া প্রমাণ দেখানোর পরেই তারা জানতে পারে যে মেডিভ তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে। তাই জাদুকর তাকে কিংবদন্তি আর্চমেজ এবং অভিভাবক আলোদির কাছে নিয়ে যায়। আলোদি চমৎপ্রদ সত্য প্রকাশ করে। দেখা যায় যে মেডি বহু বছর আগে একটি দীর্ঘ যাত্রার সময় ফেল শক্তির দ্বারা দূষিত হয়েছিল এবং গুলডানের সহযোগী হয়ে গিয়েছিল। পোর্টালটি যে অ্যাজেরোথের সঙ্গে সঠিকভাবে সংযোগ স্থাপন করতে পেরেছিল তা মেডিভের গোপন নির্দেশনার কারণে হয়েছিল। খ্যাডগার হতভাগ হয়ে যায় এবং অবশেষে বুঝতে পারে যে মেডিভের যে বইটি তাকে আকর্ষণ করেছিল তাতে আসলে ফেল শক্তি ভাঙার মন্ত্র ছিল। এ সময় দুর্বল মেডিভ বাটলারের সাহায্যে ফেল শক্তির ক্ষয় প্রতিরোধ করার জন্য আবার জাদু মিশ্রণে প্রবেশ করে, কিন্তু এটা স্পষ্ট ছিল যে মিশ্রণটি মেডিভের ওপর কোনো প্রভাব ফেলছিল না। পাশের বাটলার এমনকি একটি বলিদানে পরিণত হয় এবং তার জীবন মেডিভ দ্বারা শোষিত হয়। তারপর মেডিভ রাজার প্রাসাদে সভায় এমনভাবে আসে যেন কিছুই হয়নি। লোথার তাকে দেখে খুব রেগে যায়। সে মনে করেছিল যে মেডিভ সময় মতো বাধা প্রত্যাহার না করার কারণেই তার ছেলে অর্কদের দ্বারা নিহত হয়েছিল। লোথারকে এত বিরক্ত দেখে রাজা তাকে কারাগারে বন্দী করতে বাধ্য হন এবং বাইরের মেডিভ রাজাকে নিজে যুদ্ধ করার এবং অর্কদের সঙ্গে একটি দণ্ড করার জন্য উস্কানি দেওয়ার সুযোগটি কাজে লাগায়। অন্যদিকে মুক্তি পাওয়া ডুরোটান জনসমক্ষে গুলডানকে চ্যালেঞ্জ করে। গুলডান প্রত্যাখ্যান করতে পারেনি, কারণ এটি ছিল অর্ক গোষ্ঠীর সবচেয়ে পবিত্র ঐতিহ্য। যদি সে যুদ্ধ না করে তবে সে সমস্ত গোষ্ঠীর সামনে তার প্রতিপত্তি হারাবে। একবার সে গ্রহণ করলে তাকে বিজয়ী নির্ধারণ করতে হবে। যুদ্ধের ড্রাম বেজে ওঠে এবং প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ডুরোটান বারবার পরাজিত হয় এবং তার শারীরিক শক্তি এবং দক্ষতা ডুরোটান দ্বারা পুরোপুরি দমন করা হয়, কিন্তু পরাজয়ের মুহূর্তে সে অবশেষে লুকিয়ে রাখা ফেল শক্তি ব্যবহার করে। সবুজ শক্তি উন্মত্তভাবে ডুরোটানের জীবন শুষে নেয়। সবার পূর্ণ দৃষ্টিতে সে অর্কদের গৌরব লঙ্ঘন করে। অর্কদের যুদ্ধ ছিল সবচেয়ে সৎ। এখন যে গুলডান ফেল শক্তি ব্যবহার করেছে তাতে কিছু গোষ্ঠীর সদস্যর আগে চলে যায়, কিন্তু তারাও সঙ্গে সঙ্গে গুলডান দ্বারা নিহত হয়। পাশের ব্ল্যাক হ্যান্ড তার নতুন লক্ষ্য হবে। গুলডান শোষিত শক্তি ব্ল্যাক হ্যান্ডের শরীরে প্রবেশ করায়। সে ব্ল্যাক হ্যান্ডকে একটি হত্যার যন্ত্রে পরিণত করে এবং যুদ্ধের ভারসাম্য পুরোপুরি বদলে যায়। একই সময়ে রাজা লেন তার সেনাবাহিনীকে অর্কদের আস্তানায় নিয়ে যান, বন্দীদের উদ্ধার করার এবং দ্বিতীয় তরঙ্গের টেলিপোর্টেশন খোলার থেকে বিরত রাখার শপথ নেন। সে তার সেনাবাহিনীকে অর্কদের দিকে চার্জ করার জন্য নিয়ে যায়। যদিও অর্করা আকারে বড় ছিল, মানব সৈন্যরা অস্ত্র ধরেছিল এবং অর্কদের সঙ্গে লড়াই করে। কিছুক্ষণের জন্য বিজয়ী নির্ধারণ করা কঠিন ছিল। এটি দেখে গুলডান সঙ্গে সঙ্গে মানববন্দীদের জীবন শুষে নেয় এবং তারপর আবার পোর্টালটি খোলে। দ্বিতীয় ব্যাচের অর্কদের ড্রেনর গ্রহ থেকে গুলডানের সেবা করার জন্য মুক্তি দেওয়া হয় এবং তারা মানুষের সঙ্গে যুদ্ধ শুরু করে।
একই সময়ে খাদগার অবশেষে ডালারান থেকে ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে লুথারকে উদ্ধার করে এবং সেই যে মন্ত্রটি মাত্র শিখেছিল তা প্রয়োগ করে লোথারকে কারাজানের মধ্য দিয়ে নিয়ে যায় মেডিভের মুখোমুখি হওয়ার জন্য, যে দুষ্টপথে পতিত হয়েছিল। খাদগার জানত যে মেডিভকে সমাধান করার পরেই পোর্টালটি পুরোপুরি তার নির্দেশনা হারাবে, কিন্তু তারা দুজন একসঙ্গে মেডিভের পুরো প্রতিপক্ষ ছিল না। মেডিভ এমনকি আর্কেইন গোলেম ব্যবহার করে বিশাল বস্তু তাদের হত্যা করার জন্য চালিত করে, কিন্তু ডজ করার প্রক্রিয়ায় তারা দেখতে পায় যে বিশাল বস্তুগুলো ফেল শক্তির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যায়। খাদগার সুযোগটি কাজে লাগিয়ে একটি ফাঁদ স্থাপন করে এবং তারপর লোথারকে মেডিভের মনোযোগ আকর্ষণ করতে বলে, কিন্তু অপ্রত্যাশিতভাবে মেডিভ লোথারকে ধরে ফেলে এবং তাকে জাদুপুলের অন্যদিকে ফেলে দেয়। মেডিভকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্য লোথার গুরুতর ব্যথা সহ্য করে এবং উঠে তাকে বিদ্রুপ করে। এটি সফলভাবে মেডিভকে রাগান্বিত করে এবং তাকে জাদুপুলে হাঁটতে বাধ্য করে, কিন্তু এটি মেডিভকে একটি দৈত্যে পরিণত করে এবং তার শক্তি বেড়ে যায়। সংকটময় মুহূর্তে খাদগার গঠনটি সক্রিয় করে বিশাল বস্তুটিকে বাতাসে টেলিপোর্ট করে এবং মেডিভকে দমন করার জন্য এটিকে নিচে ফেলে দেয়। যুদ্ধক্ষেত্রে পোর্টালটিও তার অবস্থান হারায় এবং জোর করে বন্ধ করে দেওয়া হয়। তারপর খাদগার ফেল শক্তিটি নিজের মধ্যে প্রবেশ করায় এবং ডালারান মন্ত্র দিয়ে সফলভাবে এটিকে শুদ্ধ করে। খাদগার সমস্ত ফেল শক্তি বের করে দেয় এবং শক্তিশালী শক্তি বিস্ফোরিত হয় এবং ছড়িয়ে পড়ে। মেডিভ মারা যাওয়ার আগে সে তার চেতনা ফিরে পায়। সে তার শেষ নিঃশ্বাস দিয়ে পোর্টালটি খোলে এবং পোর্টালের পথটি স্টর্মউইন্ড সিটিতে স্থাপন করে মানব সেনাবাহিনীর জন্য একটি আশার আলো রেখে যায়। এ সময় পোর্টালের নিচে রাজা তখনও তার সেনাবাহিনীকে যুদ্ধ করার জন্য নেতৃত্ব দিচ্ছিলেন। পোর্টালটি খুলতে দেখে সে সঙ্গে সঙ্গে বাকি সৈন্যদের জনগণকে উদ্ধার করার জন্য নেতৃত্ব দেয়। বিপুল সংখ্যক অর্কও পোর্টালের দিকে ছুটে আসে। সৈন্যদের কঠোর প্রতিরক্ষার অধীনে সমস্ত জনগণ অবশেষে এই জায়গা থেকে পালিয়ে যায়। যে জনগণ প্রবেশ করার সময় পায়নি তারা পেছন থেকে আসা অর্কদের মুখোমুখি হয়। রাজা এবং তার লোকেরাও জনগণকে উদ্ধার করার কারণে পালানোর সেরা সময়টি হাতছাড়া করে ফেলে। এই সময় ব্ল্যাক হ্যান্ডি বিকশিত হয়েছিল এবং তার পথে হত্যা করতে শুরু করেছিল। যতক্ষণ সে রাজার জীবন নিতে পারবে ততক্ষণ এটি তাকে সর্বোচ্চ সম্মান এনে দেবে। রাজা জানত যে সে আজ মারা যাবে, তাই ব্ল্যাক হ্যান্ডকে এটি পেতে দেওয়ার পরিবর্তে সে গারোনা, যে একজন অর্ক ছিল, তাকে হত্যা করতে দেবে। রাজা চেয়েছিলেন গারোনা গোষ্ঠীর দ্বারা স্বীকৃত হোক এবং মানুষ এবং অর্কদের মধ্যে একমাত্র সেতু হোক। গারোনার চোখ অশ্রুতে ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু তার কোনো বিকল্প ছিল না। একটি ছুরির ঝলকানিতে রাজা মাটিতে পড়ে যান। ব্ল্যাক হ্যান্ড হতবাক হয়ে যায়। এই যুদ্ধটি শেষ হতে চলেছিল। গারোনাকে তার মাথার উপরে উঁচু করে ধরা হয় এবং অর্করা তাকে সম্মানে পুরস্কার গ্রহণ করার জন্য গোল্ডানের সামনে ঠেলে দেয়। কিন্তু যখন ব্ল্যাক হ্যান্ড রাজার দেহটি অর্ক জনতার মধ্যে ফেলে দেয়, তখন আকাশ থেকে একটি চিত্র নেমে আসে। লোথার গ্রিফনে চড়ে শত্রুর গঠনে প্রবেশ করে রাজার দেহ ফিরিয়ে আনার জন্য। যখন গ্রিফনটি উড়তে যাচ্ছিল তখন ব্ল্যাক হ্যান্ড এটিকে শক্ত করে ধরে ফেলে। লোথার জেগে ওঠার পর ব্ল্যাক হ্যান্ড তার বিরুদ্ধে একটি অর্কের গৌরবময় দ্বন্দ্ব শুরু করে। এই যুদ্ধ থেকে কোনো পথ ছিল না। লোথারের ব্ল্যাক হ্যান্ডকে আর কিছু বলার ছিল না এবং এক পদক্ষেপে তাকে হত্যা করে। লুথার বিজয় লাভ করে এবং সমস্ত অর্কদের সম্মানও অর্জন করে। সে তার দুঃখ দূরে সরিয়ে গ্রিফনে চড়ে এবং রাজার দেহ নিয়ে স্টর্মউইন্ড সিটিতে ফিরে আসে এবং অর্গ্রিম ডুমহ্যামারও তার ভাইয়ের দায়িত্ব পালন করে, ডুরোটানের দাঁত বের করে এবং তার ছেলে থ্রালকে দেওয়ার জন্য প্রস্তুত হয়। এটি অর্কের ইচ্ছার উত্তরাধিকারের প্রতীক। কিন্তু একই সময়ে গুলডানের পাঠানো অর্কদের থেকে পালানোর জন্য ডুরোটানের স্ত্রীকে একটি মৃত প্রান্তে বাধ্য করা হয়। সে তার ছেলে থ্রালকে নদীতে ফেলে দেয়, আশা করে যে সে আলোর দিকে ভেসে যাবে। যখন সে নিজে ঘুরে দাঁড়ায় এবং শত্রুর দিকে ছুটে যায়, একটি লড়াইয়ের পর সে এবং শত্রু একসঙ্গে মারা যায়। থ্রাল নদীর নিচে ভেসে যায় এবং অবশেষে একটি রহস্যময় ব্যক্তি দ্বারা তুলে নেওয়া হয় এবং ওয়ারক্রাফটের বিশ্বের অধ্যায়ে এভাবেই শুরু হয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং নতুন নতুন মুভি এক্সপ্লেন একেবারে ছটপট পেতে আমাদের পরিবারের সাথে থাকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।